যে মেয়ে ঠিকমতো মেহেদি পড়তে পারে না সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে তা না, রাগে নামটা মুছে দিল। আবিরের কার্যকলাপ মেঘের গালসহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুত্তম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে, উষ্ঠদয় অবিরাম কাঁপছে। আবির ক্রোধান্বিত কণ্ঠে বলল, সব কিছুর একটা লিমিট থাকা দরকার। তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখেছিস? একদমে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল। চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুরিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে। ভয়ে বুক কাঁপছে, অক্ষিপট ভিজে আসছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হয়। চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাতটা এমন শক্ত করে চেপে ধরেছে, অতীব ব্যথা অনুভব হওয়ার সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবির রবির মুখে চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয়ে জমছে এক আকাশ সম অভিমান। পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটা চোখে বিবশ হয়ে চেয়ে আছে। আকস্মাৎ পল্লব ঝাপটে অষ্টদশীর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আবির কপাল গুছিয়ে প্রখর নেত্রে খেয়াল করল। প্রণয়ের নারী চোখের পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণ খারাপ হলো। রাগে কটমটো করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘ সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখে মোছার চেষ্টা করলো। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। চোখ মুছে কুলাতে পারছে না, ভিতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবে সে ক্রন্দন আটকাতে পারছে না। বুকের ভিতর জমা অভিমানগুলো ক্রমশ বেড়ে চলেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আজ নামটা মুছেছি সেই হাত দিয়ে একদিন তোর হাতে আমার নাম লিখে দিব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজ কলমে লিখিত থাকবে সাজ্জাদুল খান আবির, শুধুই মাহদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনোদিনই সেই নাম মুছতে পারবে না, ইনশাল্লাহ। অতিরিক্ত কান্না মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘ এক অবস্থা দেখে আবির ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি হলো? ধমকের শব্দে মেঘ হকচকিয়ে তাকালো। কান্না ভেজা চোখে পাপড়ি লাল বর্ণের কপলার লেপটে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরা অভিষেক ইচ্ছে জাগছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মালাকে দেখেই মেঘের পুরানো ঘটনা মনে পড়ছে। ভিতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘের কান্নাজড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখিয়ে আপনি বরং আমায় একেবারে মেরে ফেলুন। দুনিয়ায় সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যতীত কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাচ্ছিস? অন্য কেউ? ও তো হাতের নাম লিখেছে। কই, তাকে তো কিছু বললেন না? মেঘ একটু বলে থেমে গেছে। আবির অবাক লোচনে মেঘকে দেখছে। পিছন ফিরে মালাকে একবার দেখে নিল। পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নেইনি, আর যার তার উপর আবিরের অধিকারও খাটায় না। তোর উপর আমার যতটা অধিকার আছে তার কার উপর নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকেই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যে অধিকার বোধহয় সবটুকু জুড়ে শুধু রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানো। মেঘের মুখে বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্তম্ভিত মুখের পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তে মেঘ হুঁশ ফেরে। মালা প্রতি তীব্র আক্রোশ কিনা কি বলে ফেলছে সে নিজেই জানে না। এদিকে আবির প্রবল চেষ্টা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল,
কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে। হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখেই তানভীর ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকল, বুনু। মেঘ সিগ্ধ চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল। প্রখর চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টি ব্যাকুলতা। বোন কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? হয়েছে বা কি? তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নামে লিখেছে, এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবে ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বলেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণই না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে? মেঘ একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বুনু কাঁদছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢোক গিলে ভিতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যে মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘে আজ এত বড় কথা বলছে। আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহুতে ধরে ডাকলো, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখ পানে চাইল। আবিরের চোখে প্রতিটা শিরা উপশিরায় রক্তবাহ হয়ে আছে। দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত স্বরে বলল, তোর বোনের মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখেছে। কি সর্বনাশ! একটাবারের জন্য ভাবলো না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারত? ওকে কিভাবে বুঝাবো এখন আমার পক্ষে ওর মাত্রাতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলা কোনোভাবেই জড়াতে চাই না আমি। তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলো, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করেছি এর একাংশ যদি তোর বোন বুঝতো। কথাগুলো বলেই আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চাই না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদি যদি মেঘের হাতে আবিরের নাম দেখে সেই কথা আদির মা বা মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানে বাবাদের কানে পৌঁছাবে। বাসার মানুষ কিছু টের পেলে কি হবে এটা ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়েও পিয়সীর হাতে জল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলী আহমেদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির কোনো সমস্যা? আলী আহমেদ খানের ডাকে আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠল। আবির নিজেতে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবিরের রক্তিম আঁখি যুগল এখনও অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। এই অবস্থা আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য কয়েক কদম এগিয়ে চোখ মুখ পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমেদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে আবিরের? তানভীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমেদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বলেন, প্রথমবারের মতো মেহমানদারি করছে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমেদ খান পুনরায় বললেন, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি? আবির আব্বুর স্বাভাবিক কণ্ঠে বলল, খাবারের ওইখানে আর যেতে হবে না, তোমরা দু ভাই বরং দেখে আসো নতুন জামাই ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করলো। তানভীর আবিরের অনুসরণ করলো। চোখে মুখে পানি দিয়ে রাগ কন্ট্রোল করতে বাধ্য হলো। যেতে যেতে দু ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ বাকবিতণ্ডা চলছে। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে। তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজে আসে যেতে চোখ পড়ল মালার দিকের, সাথে 3-4 জন কাজিন। মেঘের বলা কথাটা মনে পড়ে গেল, অন্য কেউ তো
হাতে নাম লিখেছে। কই, তাদের তো কিছু বললেন না? আবির সূক্ষ্ম নেত্রে মালার হারটা খেয়াল করল। হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এই অক্ষরটায়। মেঘ যতটা জায়গা নিয়ে আবির নাম লিখেছে, প্রায় ততটুকু জায়গা নিয়ে মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসলো। এতে আবিরের মেজাজ আরও বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টি তিক্ততা কোন দিক না থাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানোর প্রায় শেষ দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠানের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকলো, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিব সঙ্গে সঙ্গে তিন মামা অবাক চোখে তাকালেন। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখ তো কি। আচ্ছা। সাকিব হাত দুটো কোনো রকম ধৌতে ছুটে আসলো। আবির পাঞ্জাবি হাতা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পিছনে আয়। সাকিব আশপাশ তাকালো। তানবীরের চিন্তিত মুখ বিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘের রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালা উস্কানিতে মেঘ এমন কাণ্ড করছে, না হয় এখনও সে এমনটা করতো না। বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণ থেকেও নিজের ওপর রাগ বেশি উঠছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে করেনি। তার শুধু মালার প্রতি জেদ কাজ করছিল। আবির ভাই রাগে নামটাই মুছে দিয়েছেন, অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো, হয়তো বাড়িতে ঢুকতে দিত না। আদো বাড়ি কেউ হাতে নাম দেখে ফেললে কি না, এটা ভেবে ভয়ও পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূরে, সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই। মেঘের নিজের করা অপকর্মের জন্য লজ্জা, আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সব কিছু মিলে অষ্টদশীর কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল। একটা ভুলের কারণে সব কিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবে আরও বেশি কান্না পাচ্ছে। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতা ছেয়ে গেছে মেঘের মন। অষ্টদশীর মেঘাচ্ছন্ন মনে অস্ফুট বাসনা এবং ডিসেম্বরের কনকনে ঠান্ডার মতোই যদি ভারী বর্ষণ হতো, বৃষ্টির মতো মেঘের মনে সকল সংখ্যা, আক্রোশ, শোক সব ধুয়ে মুছে যেত। আচমকা তানবীর দরজা থেকে ডাকলো, বনু আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসলো। স্তিমি কণ্ঠে বলল, আসো। তানবীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বাসিত কণ্ঠে তানবীর পুনরায় বলল, থাক, আর কাঁদতে হবে না, তোকে এক্ষুনি বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানবীর হাসছে। তানবীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানবীর গলা খাকিয়ে দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন? ভাইয়া তার এই শাস্তি দিতে এসেছে? মেঘ চিবুক নেমে গলা আটকালো। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষে নেই। তানবীর হাসিমুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না। কাজটা কি তুই ঠিক করছিস? মেঘ নিশ্চুপ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলো, এটাই শাস্তিস্বরূপ? তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানবীরকে দেখল। ভাইয়ের হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসল। মেঘের মুখে হাসি দেখে তানবীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানবীরের দুদিকেই সামলাতে হয়। তানবীরের কথা শুনে মেঘের মনে ভয় অনেকাংশ কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানবীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই তানবীরের সাথে ছবি পোস্ট করেছিল সারাদিনে, আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনে ছবি তোলার জন্য ছুটে আসে। তানবীর আগেই ওদেরকে বলে গিয়েছিল,
তানবীরের সঙ্গে ছবি তোলার পরপর তানবীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করল, আপু, মেহেদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘ আপু, তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। মেঘ মৃদু হাসল। ভাই বোনদেরকে তো বলতেই পারবে না। আবির ভাইয়ের নাম লেখার শাস্তিস্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করছে। মায়েশা সবার দিকে এক পলক তাকিয়ে তানবীরের দিকে প্রশ্ন করল, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গেছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনে মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছে। আবির ভাই মুখোমুখি হওয়ার জন্য অষ্টদশী বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দুপা বাড়াতে আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করে পরেছে। ভেজা চুলগুলো হাত দিয়ে সেট করেছে, সাথে বডি স্প্রের ঝাঁঝালো গন্ধ অষ্টাদশী হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ, অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতিতে যেন সব সমস্যা একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আবার বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে 5 ভাই বোন, মায়েশা আর তার হাজব্যান্ডের সঙ্গে। সাকিব, মামারা, বাবা, চাচা, মোটামুটি সবার সঙ্গে ছবি তুলছে। বেশ কিছু ছবিতে মেঘ আবিরের পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভিতরে চলে গেছে। ছোটবেলা থেকে মেঘের অভ্যাস কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারোর সাথে বেশি কথা বলে না, মায়ের পিছনে ঘুরঘুর করে। আচমকা বিয়ের বাড়ি অভিলাষ বদলে গেছে। চারিদিকের কান্নার রব। কনেপক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনের বিদায় সবটা অভির সঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20-25 বছর এই বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অজানা পরিবারে। বাবা মা, ভাই বোনদের প্রতি এত বছর ভালোবাসা, আবেগ, অনুভূতি বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয় বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে। বাবা মায়ের আদর বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন। সে জীবনে প্রথম লড়াইটা হলো অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া। বড় মামা, বড় মেয়ে মায়েশা, তাই সবাই খুব আদরে। বড় মামা, মামি, মায়েশা বাঁধ ভাঙা কান্না দেখে বিয়েবাড়ি প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা। দিশা থেকে মালার কান্না গভীরতা অনেক বেশি। দুবোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মায়েশা বড় ভাই না থাকায় আবির, তানবীর, সাকিব আরেকটা কাজিনের মায়েশার সাথে শ্বশুরবাড়ি যেতে হবে বলে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মায়েশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করছে। গাড়ি চলছে ধীর গতিতে। মায়েশা কেঁদেই যাচ্ছে। এক পাশে দিশা, অপর পাশে মায়েশা হাজব্যান্ড। বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মায়েশা বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে। মায়েশা আপুর কান্না দেখে নিজে অজান্তে মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছে। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজে ফেলছে। আজ এত কাছে থেকে কনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে কি হবে? তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করলাম, আবির ভাইকে বিয়ে করলে তো আমায় বিদায়ও দিবে না, আর কাঁদতেও হবে না। কান্না ভেজা চোখে গাল বেয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি।
একটা বয়স পর থেকে মেয়েরা সব কিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মায়েশা আপু বিদায় দেখে মেঘ নিজের চিন্তা মগ্ন হয়ে গেছে। তবে অকৃপণ হাসিটা বেশি সময় যেন হতে পারেনি। আবির ভাই লেপ্টে দেওয়া মেহেদির দিকে নজর পড়তে মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহিষীর বসবাস? আমার হাত থেকে নাম মোছার কারণ কি শুধু পরিবার নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যায় বেশ খানিকটা সময়ের পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের চাচা চাচু, মায়েশার মামা খালু সবই একসঙ্গে আড্ডা দিতে বসেছে। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠছে। আলী আহমেদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ, আদি, মায়েশা কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করছে। মালা আপুকে ডেকেছে, কিন্তু মালা দরজা খুলেনি। সবাই ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালা চোখ মুখ ফুলে গেছে। সারাদিন খায়নি, তাই জোর করে খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণ মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় সে চোখ বন্ধ করতে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিরে ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়েবাড়ি হইচই শেষ। শীতের সময় 10টা মানে গভীর রাত। মামিরা ব্যতীত সকলে শুয়ে পড়েছে। আবিরা ফিরে উঠানের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করতে রাখতে সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানবীরকে উদ্দেশ্য করে বলল, কিরে তানবীর, তোর অন্তরের প্রদেশ যে এক ললনা বসতি স্থান করেছে তা তো বললি না? তানবীর কণ্ঠখাদে নামে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কি না বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। তানবীর ভুরু কুচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করছিস নাকি? ভাইয়েই তো বলছে বনুর কাছের বান্ধবীদের ওপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানবীরকে দেখে বলো, আমি না হয় নজরদারি করতে বলেছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলো, কথা সত্য। তানবীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না। আমি কখনো বলতেও যাব না। তাহলেই তো হবে। সাকিব আর আবির দুজনই সশব্দে হেসে উঠল। সাকিব মুখোমুখি বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল প্রেম কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানবীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো, বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গিয়েছিলাম। ভাইয়া বারণ করেছিল, বিদায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গেছে। বুকের ভিতরে এক অদ্ভুত মায়া কাজ করছে। বনু ফ্রেন্ড হিসাবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি, অথচ কখনোই এমনটা মনে হয়নি। সেই দিন থেকে দেখে মনে হয়েছে আজীবন ক্লান্তিহীনভাবে তাকিয়ে থাকলেও তাকে তৃপ্তি মিটবে না। আবির, সাকিব আর বাকিরা মুগ্ধ আঁকিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানবীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজা সাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারের প্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুঁতে চাওয়া তানবীর পুনরায় কারো মোহমায়ায় জড়িয়ে পড়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলো, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামনে নিব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টোপাল্টো কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানবীর ঘাড় বাঁকিয়ে সম্মতি দিল। মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে
তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমায় রেডি হতে বলছে। মেঘ ঘুমের ঘোরে বলল, কেন? তোমায় ঢাকায় নিয়ে যাবে এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি উঠো। মিম কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলো মেঘের কুহুকি মুখমণ্ডল চিন্তার ছাপে স্পষ্ট। চোখে কসলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয় হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালে কত মিষ্টি ছিল, আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল, অথচ আজ অষ্টাদশী হৃদয়ে পোষা ভালোবাসা অনুভূতিগুলো অভিসঙ্গী রূপ দিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলো, ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবাই সঙ্গেই ফিরব। আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকবি না। কথাটা বলে মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই ডেকেছে, কিন্তু মেঘের জেদের কাছে সকলের হার মানতে বাধ্য হয়েছে। তানবীর শীতল কণ্ঠে আবিরকে বলো, বুনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেওয়ার যে পরে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলো, ওকে রেখে যাওয়া রিস্ক আমি নিব না। আমি তো আছি, মালার সঙ্গে কথা বলার সুযোগই দিব না। চোখে চোখে রাখবো বুনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি, এমনকি 12 বছর পর ওর জন্য মেহেদিও ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখে হাসি ধরে রাখতে পারলাম না। বুনু এমনিতেই তোমার উপর রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরও বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনে ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথা আবিরের অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হওয়ার জোয়ার হয়েছিল, অথচ হৃদয়ে রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাত্রে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছে আবির ঢাকা ফিরে বলবে। সকাল সকাল নিশ্চিন্ত আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে ওঠাতে ব্যর্থ হয় মালিহা খান তানবীর আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে মনে হয় না এখন আর উঠবে, আজকের ক্লাস না হয় মিসই দিয়ে দিক। আবির রাজভারী কণ্ঠে বলো, 2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। তোমরা আজ থাকলে আমি কিছু বলতাম না, একটু পর তোমরা যদি যাও এই তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসামি লাগছে, আমি দেখছি বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে আশেপাশে চোখ বুলে দেখলো আশেপাশে কেউ নেই। বিছানা লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসলো। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকে ছোট চুলগুলো মেঘের গালে, কপাল এলোমেলো হয়ে আছে। তা দেখে আবিরে ভুরুচুকল কুচকে আসে। চুলগুলো বড্ড হিংসে হচ্ছে তার। অতি সামান্য কারণে আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের কোনো এর ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফু দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করলো। 2-1টা চুলে খোঁচা মেঘ ঘুমের মধ্যে বাম হাতে দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের উপর হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে উষ্ঠ ছোঁয়ালো মেহেদি দিয়ে ল্যাপটানো রঙের উপর, যার কারণে আবিরের প্রিয়সীকে কাঁদতে হয়েছে। আবির মেঘের হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘের সাড়া নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতের অনুগ্রহে চুমু খেয়ে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকলো, ম্যাম। ঘুমন্ত কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, হুম। মেঘের নেশাক্ত আওয়াজে আবিরের হৃদয়ে রক্তক্ষরণ নিমিষে থেমে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝলক দেখা গেল। প্রিয়সীর ডাকে প্রতি উত্তরে সর্বদা হুম বলা আবির আজ প্রিয়সীর মুখে এই শব্দটা শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলো, উফ, আপনার ঘুম ভাঙানো সম্পূর্ণ দায়িত্বটা
যে কবে নিতে পারবো? আবির গলা খাকিয়ে দিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এত বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘ কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গভীর নেত্রে। শ্যামবর্ণ পুরুষের কোমল প্রাণ দৃষ্টি অকারণেই সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়েছে। আবিরের ছুরির ন্যায় চাউনি রেখে মেঘ পল্লব ঝাপটালো, দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে। মনে পড়ায় জমে থাকা অভিমানরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগলো না। রাগান্বিত কণ্ঠে, আমি এখন যাব না বললেই আবির বাজখাই কণ্ঠে বলে, তুই যাবি কি না সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে, 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কার সামনে নিস্তব্ধ হয়ে পড়েছে। মেঘ মিনমিন স্বরে বলার চেষ্টা করলো, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে ভিড় করে বলল, ফালতু বেটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকলো। আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের করলো। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ায় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লে আজ সব কিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপুর আর নাম মোছার কথা মনে পড়ছে, আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকে শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আমার যত্ন নিতে হবে না। আবির আবার শুধালো, কি হলো, গাড়ি বের করব? প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হয়ে বলে নিচে চলে আসছে। আবির মামি, নানু, কাজিনদের সঙ্গে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠে খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি, না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানবীর ওরা ভোরবেলায় পিঠে খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছার সত্ত্বেও মালা রুমে ঢুকলো। মালা শুয়ে শুয়ে ফোন চাপছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে। মিনিটখানেক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতগম্ব হয়ে মালার মুখে পানে তাকিয়ে আছে। মালা ভিতরে সবটুকু ক্রোধ নিয়ে কথাটা বলেছে। মাইশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটা উগ্র। সেটা তার আচরণে প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, বুট পরে হাতে ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানবীর গত রাত থেকে আবিরকে বোঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক, আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের উপর দিয়ে যাবে। রাগে বসে নিজেকে ক্ষতি করে ফেলবে, এই ভয়ে তাদের দুজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে আবির বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে চার স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে কম করে হলে 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক হয় না। গন্তব্য পৌঁছে তবে থামবে, কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রিয়সীর অভিমান ভাঙানো ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়ে এটা সেটা কিনেছে, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথে মেঘ নিশ্চুপ ছিল। ভুল করেও একবারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেটের কাছে আসে বন্যা, লিসা, সাদিয়া, মিষ্টি, মিনহা, তামিম সকলে আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানে নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিসা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরা মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগুতে আবির পিছু ডাকলো, শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসবো।
বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ ভুরু কুঁচকে তামিমের দিকে তাকালো। দুজন তাকাতাকি করলো কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞেস করলো, বাইকারটা কে রে বন্যা? বন্যা মুচকি হেসে বলল, যার আশিকিতে মেয়ে কর্তা শব্দ। মিনহাজ, তামিম সহ সাদিয়া, বৃষ্টি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল, হোয়াট? বন্যা ভুরুক্ষেপণহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয় মেঘের? চাচাতো ভাই, আপন? হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে আসছে। মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আহ্লাদের কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার জানুটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ? লিসা, সাদিয়া, মিষ্টি তিনজনে উচ্চস্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়া হাসলেও হাসিনি তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাই করতেছে শুভেচ্ছা। ক্লাসের দিন গেটের সামনে প্রথমবার মেঘকে দেখেই মিনহাজের ভালো লেগেছিল। অফিসের কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস খুঁজতেছিল তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছাকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়াতে ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রদের ভাব নেওয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। এবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথা আকাশ ভেঙে পড়েছিল। শীতের সকালে মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্বস্তি লাগছে, শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব? যাব বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটতে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসছি, তারপর মেঘকে নিয়ে বসবো। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে কিনা শুধু ভালোভাবে সবটা জেনে নিব। বন্যার সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কী রে, তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এক্ষুনি আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনও কেউ থাকলে পরে কান্না করবি না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করলো, হঠাৎ কাহিনী কি? প্রেম টেমে পড়ছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলো, বান্ধবী হলে আজ পর্যন্ত একটা চকলেট ও কপালে জুটেনি। খাবি কি না বল? অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলো, চল। মেঘ আস্তে করে বলো, তোরা চা, আমরা ফুচকা খেতে ইচ্ছে করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি, তবু চল প্লিজ। আমি যাব না বললাম তো। লিসা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজড়িতে মেঘ আর বনা দুজনই রাজি হয়েছে। মিনহাজের পরিচিত এক ফুচকার দোকানে সবাই পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করলো, ওই ছেলেটা কি সত্যি সত্যি তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বন্যা ভুরু কুচকে তাকিয়ে মেঘকে শুধালো, কালকে পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানা ছিলি, ডেতে ছবি আপলোড করলি, আজ হঠাৎ কী হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করলো, তোদের কি রিলেশন চলে? না, তাহলে? মেঘ রাগে গজগজ করে বলো, একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি করে না, এইটুকু, এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাই করে বলল, আচ্ছা তোরা বস, আমরা খাবার নিয়ে আসছি। বনা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে, একবারের জন্য পলক ফেলছে না। মেঘের চিবুক নামে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বনা একদম ভালো লাগছে না। মেঘকে আপাদমস্তক দেখলো, হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল, কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতে মেহেদি ডিজাইনটা দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যার চোখ বড় করে তাকিয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাই মেহেদি দিয়ে দিয়েছে? তারপরও তোর মনে খারাপ? মেঘ পুনরায়
চিবুক নামালো। বন্যার হাত উল্টাতে হাতের তালু ল্যাপটানো রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলো, মাঝখানটা এভাবে নষ্ট করছিস কেন? আমি করিনি। কে করেছে? আবির ভাই। ও মা, কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে। কি বলবে কিছু বুঝতে পারছে না, নির্বাক হয়ে বসে আছে। মেঘের অবস্থা থেকে বোঝা যাচ্ছে কিছু বললে কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘোরালো। লিজারা একটু দূরে বসে তিনজনে গল্প করছে। তামিম আর মিনহাজ দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বুলাতে বুলাতে নমনীয় কণ্ঠে শুধালো, নাম লিখছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করলো, আবির ভাইয়ের মামাতো বোন মালা, উনি অনেক দিন যাবৎ আবির ভাইকে পছন্দ করে। আবির ভাই দেশে ফেরার পর একদিন আমাদের বাসায় আসছিলেন। তখন থেকে ওনার ভালো লাগেনি। ওনাকে বাড়িতে যাওয়ার পর থেকেই আবির ভাইয়ের পিছু ঘুরঘুর করছিল। আমার সাথে খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমার দেখাচ্ছিল। সেই আগে আমিও আমার হাতে আবি লিখেছিলাম। সেটা আবির ভাই দেখে এমনটা করেছেন, অথচ মালা আবুকে কিছুই বললেন না। বিরহে অনলে পড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডের সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলো, উনি কি কোনোভাবেই ওই মেয়েকে পছন্দ করে? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে আসছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলো, কিরে কী হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া মিষ্টি সকলে এবার মেঘকে লক্ষ্য করছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ে চোখে পানি, এটা কেউ মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলো, কিছু হয়নি, এমনিতে খা তোরা। মিনহাজ, তামিম, মেঘ আর বন্যা মুখোমুখি বসেছে। মিনহাজ খাচ্ছে, খানিকক্ষণ পর পর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়ার শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ে রাস্তার পাশে বাইকের দিকে। রক্তবাহিতে চোখ পড়া আকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিস কল ভেসে আসছে। 3টা কলই আবির করেছিল। ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ক্লাস শেষে ভাইব্রেশন মুড অন করে দেয়। আজ ক্লাস শেষ খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাঁপা গলায় বলো, ফোন সাইলেন্ট ছিল? আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বলল, 10 মিনিট ওয়েট করা ধৈর্য হয়নি? আড্ডা দেওয়া এত ইচ্ছে ছিল, আমায় জানালেই হতো। অফিসে কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ঢ্যাপ ঢ্যাপ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, তবু কাঁধ করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি। এখন হেলমেট খোলায় মিনহাজ, তামিম সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে বাসায় যাও। বন্যা না করতে যাবে, তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপাল ভাঁজের সাথে আবিরের রাগান্বিত চাউনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতো রিক্সায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর আবির মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানবিনের সঙ্গে কথা বলে এক মুহূর্তে দাঁড়ালো না। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানবীর বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানবীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠছে প্রায় সন্ধ্যাবেলায়। ফ্রেশ হয়ে দুবোন ছাদে গাছগুলো দেখতে গেছে। কিছু গাছ আগাছা পরিষ্কার করে, গাছগুলো পানি দেয়। আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে আসে। বছর শেষ হতে চলল। 1 বছরের সকল হিসেব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানবীরের নির্বাচনের প্রেশার। সে রিস্ক নিয়ে তানবীরকে রাজনীতিতে পাঠিয়েছে। তানবীর ব্যর্থ হলে সে ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের উপর। তার থেকে বড় বিষয় হলো তানবীরের ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে যেন ম্যাচুরিটি ভর করেছে মেঘের উপরে। কথার কোনো চঞ্চলতা নেই। খাবারের সময় ছাড়া নিচে সদাচল নামতেই দেখা যায় না। ভার্সিটি ঘুম আর গাছের যত্ন নিয়ে দিন কাটিয়ে দেয়।
সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে বাকিটার সময় অনলাইনে হ্যান্ড পেন্টিংয়ের কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবিরের সঙ্গে সকালে খাবার টেবিল ব্যতীত দেখা হয় না। আবিরের বাসা ঠিকমতো সময় দিতে পারে না। সারাদিন অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরতে প্রায় 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটি বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরা শুধু অ্যাড ছিল মিনহাজ আর তামিম। বলতে বলতে অ্যাড করেছেন ওদেরকে, সাথে সাদিয়া মিষ্টি ওদেরকেও অ্যাড করেছেন। এক বিকেলে মেঘ আর মিম দু বোন ছাদে গাছে পানি দিতে দিতে গল্প করছিল। হঠাৎ মিম বলল, আপু, একটা কথা তোমায় বলা হয়নি। মেঘ সন্দিহান হয়ে প্রশ্ন করল, কি কথা? মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখছিলাম। আকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সব কিছু এগিয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে। হাতে মেহেদি ওঠাতে শুরু করেছিল। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম পুনরায় বলল, কি নাম ছিল জানো আপু? মেঘ, এ অক্ষর দেখছিলাম। কোনো নাম ছিল না, কিন্তু মিম নাম কোথায় পেল? তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল? মেঘ আনমনে এসব ভেবে প্রশ্ন করল, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করল, আশিক? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতে দেখেছি। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। তারপর দিশাকে জিজ্ঞেস করেছি আশিককে। তখন দিশা বলছে মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গভীর চিন্তায় পড়ে গেছে। মালা আপুর বান্ধবীদের সঙ্গে কথা আর ওনার আচরণে স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন। সকালবেলা হাতে শুধু এই অক্ষরটাই ছিল, খুব উৎসাহ নিয়ে দেখাচ্ছিলেন। রাতে সেই অক্ষরে আশিক কীভাবে হলো? কেউ কি হাতে কখনো এক্সের নাম লিখে? তবে কি অন্য কেউ ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে? কে সে? আবির ভাই না তো? মেঘের হৃদয়ে শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে আসলো। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির ভুরু কুঁচকাল। মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই? আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্ত স্বরে বলল, কিছু বলবেন? মেঘের হাসি মুখ মুহূর্তে অন্ধকার ছেয়ে গেছে। আবিরের এমন উত্তরে আশা করেনি সে। মুখ গোমড়া করে বলল, আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। দুবার পিছিয়ে রুমে ঢুকতেই মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূত ন্যায় বন্ধ দরজা পানে চেয়ে আছে।